এখন রেকর্ড কি শুরু হয়েছে? জি স্যার। স্ক্রিন কি পাচ্ছ তোমরা? জি স্ক্রিন স্যার, কি দেখতে পাচ্ছ? পাচ্ছি। জি স্যার, পাচ্ছি স্যার। রাইট। তো আমরা বেসিক্যালি রেডিও ওয়েভ যদি বলে থাকি, রেডিও ওয়েভটা আসলে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে কি আমাদের যে ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করছি ট্রান্সমিট অর রিসিভ, যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমরা কাজ করছি, সেই টিএক্স এবং আরএক্স এর ফ্রিকোয়েন্সিটাই আমাদের আসলে বেসিক্যালি দি রেডিও ওয়েভ। এটাকে এটাতে বুঝাতে পেরেছি। জি এখন স্যার। এই রেডিও ওয়েভ যেটা আমরা যাই, সেই রেডিও ওয়েভের কিছু যাওয়ার পদ্ধতি আছে, প্রোপাগেশন পদ্ধতি আছে। ইট ক্যান বি স্ট্রেট, ইট ক্যান বি রিফ্লেক্টেড, ইট ক্যান বি রিফ্র্যাক্টেড, ডিফ্র্যাক্টেড, স্ক্যাটার্ড। ঠিক আছে, প্রত্যেকটা টার্মসের একটা আলাদা করে অর্থ আছে। আমরা যখন সেলুলার কমিউনিকেশন পড়ব তখন আমরা তিনটা টার্মের সাথে পরিচিত হব। এক নাম্বার রিফ্লেকশন, দুই নাম্বার ডিফ্র্যাকশন, এবং তিন নাম্বার স্ক্যাটারিং। যখন আমি এইচএফ প্রোপাগেশন বলবো তখন আরেকটা টার্ম আসে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা হচ্ছে কি আয়নোস্ফিয়ারের সাথে রিলেটেড, যে আয়নোস্ফিয়ারে গিয়ে ওয়েভটা ইনক্লাইন হতে 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 again it returns back to the earth. From transmission স্কাই ওয়েভ প্রোপাগেশন হয় এবং সেটা ব্যাক করে। তো আমরা যেই প্রোপাগেশনের কথা বলছি আজকে, সেই প্রোপাগেশনটা রেডিও ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেভাবে টার্ম করি না কেন, বাট বেসিক্যালি গ্রাউন্ড ওয়েভ, নট এনি স্কাই ওয়েভ। স্কাই ওয়েভ না মানে হচ্ছে কি কোনো ধরনের স্কাই এর আইনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এই ধরনের কোন স্ফিয়ারকে ব্যবহার না করে ডাইরেক্ট ওয়েভেই আমরা কমিউনিকেট করে থাকি। ঠিক আছে, এখন আমরা যে প্রোপাগেশন মডেলগুলো ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত দেখা যায় যে এটা প্রিডিক্ট করে অ্যাভারেজ সিগন্যাল স্ট্রেংথ, এবং সেই অ্যাভারেজটা কোথা থেকে, একটা ট্রান্সমিটার থেকে কত দূর পর্যন্ত সে প্রোপাগেট করতে পারে সেটাই সে এখানে বলে থাকে। এটাকে বুঝাতে পারছি আমি? জি স্যার। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ট্রান্সমিটার যখন কোনো একটা জায়গায় ট্রান্সমিট করতে চায় তখন আমরা তো প্রিডিক্ট করি যে এই ট্রান্সমিটেড ওয়েভ যেই পাওয়ার দিয়ে পাঠাচ্ছি সেই পাওয়ারে কতটুকু যেতে পারবে। এই জিনিসটা সায়েন্টিস্টরা বিভিন্ন সময় দেখেছেন। এখন ইউজুয়ালি যেটা হয়, দুটো পদ্ধতি ব্যবহার করে। একটা হচ্ছে ইম্পেরিক্যাল, মানে ইম্পেরিয়াল স্টাডিজ মানে হচ্ছে কি তোমার যেটা আগের থেকেই তুমি মানে লাস্ট 10 ইয়ার্স ধরে দেখেছো যে এরকম একটা ট্রান্সমিশন দিলে এটা এত দূর যায়। এখনো কি রেজ হ্যান্ড আছে? কেউ একটু অফ করো, হাত উঠানো আছে? আচ্ছা, ওকে, রাইট। সো আমাদের যে কোনো এই ওয়েভটা আমরা জানি যে এটা আয়দার কোনো একটা বিল্ডিং এ, হাই রাইজ বিল্ডিং এ এফেক্টেড হতে পারে, অথবা হিলক্সেও হতে পারে, অথবা যে কোনো জায়গায় যদি ক্রাউডের মধ্যে স্পেসিফিক্যালি কোনো একটা ভারী বস্তু থাকে যেটা আটকিয়ে দেয়, অর্থাৎ রেডিও ওয়েভকে পেনিট্রেট করতে দেয় না, সেগুলোও হতে পারে। এখন আমার এই রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি গুলো কি কি আছে কেউ বলতে পারবে? আমাদের কাছে যখন আমরা সেলুলার পড়াশোনা করছি, what frequencies we are going to use or we are using basically?
নওশাদ বলো দেখি। স্যার এইচএফ হাই ফ্রিকোয়েন্সি। আমি তো স্পেসিফিক ফ্রিকোয়েন্সি বলেছি, আমি ভিএচএফ ও বলি না। তুমি ভিএচএফ তো ইউজই করি না আমরা। প্রথম জিনিস হচ্ছে ভিএচএফ ইউজ করি না, এটা কি বুঝাতে পারছি? জি স্যার। ভিএচএফ কোনটা বলো তো? স্যার 30 to 300 মেগাহার্টজ। এর মধ্যে কি আমরা ব্যবহার করি? না স্যার। তাহলে কোথায় ব্যবহার করি? আমাদের ক্লাসের উদ্দেশ্যটা কিন্তু শুধুমাত্র লিমিটেড টু স্টাডি অফ সেলুলার না, রাদার মানে কমিউনিকেশন সম্পর্কে এমন একটা কনসেপ্ট গ্রো করা যেটা যে আমরা সবসময় যেন আমরা কথা বলতে পারি যে না আমরা কমার্শিয়াল পড়াশোনা করছি, ভাই একটা একটা ফ্রিকোয়েন্সি বলে দিল, এই ফ্রিকোয়েন্সি তো কাজ করে না, যে রেঞ্জে কাজ করে না, এই যে কাজ করে না এটা তো তুমি পড়াশোনা না করলে তো জানতাম। ভিএচএফ বললা, আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করি কোনটা? তোমাদের জিএসএম ব্যান্ড বলেছি না? জিএসএম ব্যান্ডটা কি? সাইদ? জি স্যার। হ্যাঁ, জিএসএম ব্যান্ড কোনটা? মুখে মনে পড়ছে না তো স্যার। জিএসএম ব্যান্ড মনে পড়ছে না? ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কিছুদিন আগেও ক্লাসে আলোচনা করলাম ইন ডিটেলস। স্যার জিএসএম এর জন্য আমরা স্যার 900 ইউজ করতেছি স্যার মেগাহার্টজ, আর স্যার 1800 মেগাহার্টজ স্যার। কে বললে? স্যার শবনম স্যার। এই একমাত্র ক্লাসে মনে হয় শুনছে, আর বাকি কেউ শুনছে না মনে হয়। কত ইউজ করি তাহলে আমরা? স্যার 900 আর 1800 স্যার। 900 1800। আপনি এখন 21 নতুন কথা করে বলেছিলেন কিন্তু এখন ওইটা আমাদের 2100 ইউজ হয় তো না। আসছে। 21 টেন্ডার হয়েছে, 21 লেটেস্ট এবছরেই দিয়েছে, কিন্তু এগুলো ব্যবহার করা শুরু করেছে কিনা সেটা আমার জানা নাই। বাট 21 মানে অলরেডি গিভেন টু গ্রামীণ। গ্রামীণ বোধহয় সবচেয়ে বেশি নিয়েছে, আর নেক্সট নিয়েছে রবি। রবি বোধহয় 5 নিয়েছে, গ্রামীণ বোধহয় 15, 10 বা 15 নিয়েছে। যাই হোক, যেটা যেটা বলছিলাম যে এই ফ্রিকোয়েন্সি যদি আমরা না জানি তাহলে বলে লাভ কি? আমরা রেডিও সেলুলার প্রশ্ন বলতে স্যার পড়াশোনা করেছিলাম, ইন্টারভিউতে প্রশ্ন করবে এগুলো। তো যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রেও এগুলোকে সাহায্য করে। ওকে, আমরা যেটা বলছিলাম যে যখনই আমরা ওয়েভ প্রপাগেশন চিন্তা করি তখন দুইটা শত্রুর কথা বলেছিলাম। কি দুইটা শত্রু? ইন্টারফারেন্স। গুড, ভেরি গুড। আর ট্রেডিং স্যার। ফেডিং, ভেরি গুড। তাহলে আমরা ফেডিং আর ইন্টারফারেন্সের দুই শত্রুর সাথে সবসময় মোকাবেলা করে। কে করে এটা? এই মোকাবেলাটা করে কে? এটা করে হচ্ছে গিয়ে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? ও যখন প্রোপাগেট করে তখন সে ফেডিং অথবা ইন্টারফারেন্সের সম্মুখীন হয়, কিন্তু সে প্রোপাগেট করে। প্রোপাগেট করার সময় সে তার ওয়েভটা যেটা পাঠালো ট্রান্সমিটার থেকে ট্রান্সমিট হলো, সেটা বিভিন্ন পথ ধরে যেতে পারে। বিভিন্ন পথ ধরে কি জন্য? বিকজ যে তার প্রোপাগেশন পাথগুলো আছে সেটা বিভিন্ন জায়গায় রিফ্লেকশন হতে পারে, ঠিক আছে, ডিফ্র্যাকশন হতে পারে, অথবা স্ক্যাটার্ড হতে পারে। এর যে কোনো একটা গিয়ে হাজির হতে পারে টু দ্য আদার এন্ড অ্যাজ এ রিসিভার। এই জিনিসটা কি মাথায় আসছে সবার? জি স্যার। তানভীর বলো এবার, তানভীর বুঝা বলো। বিকজ আমি যখন মডেল পড়াবো তখন গিয়ে তো আর এটা এভাবে করে ফোকাস করা যাবে না। তানভীর রেজা জি স্যার। বলো কি? স্যার এটা আসলে বুঝি নাই স্যার। যখন নাম ধরে ডাকা হয় তখনই আসল জিনিস বের হয়, তাই না? কি বুঝো না সেটা বলো।
রেডিও বলতে কি বোঝায়? জি স্যার, রেডিও কি? রেডিও ওয়েভস আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্যার। ভেরি গুড, এই তো বুঝনা কে বললো। তারপরে নেক্সট কি বললাম? এটা স্যার কয়টা ওই যে সূত্র স্যার আছে? স্ক্যাটার্ড ডিফ্লেকশন এরকম। একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রপাগেশন করতে গেলে কি কি জিনিসের মাধ্যমে হতে পারে? কি কি আমরা বলি যে প্রপাগেশন মেকানিজম বা মেথড, কি বলি আমরা? একটু আগে তো বললাম এটা, রিফ্লেকশন। তুমি বলো, একটু মুখে বলো। এখন ওই যে ইয়ানাবি সালাম আলাইকা, রিফ্লেকশন বুঝছো? মুখে বলো। স্যার, রিফ্লেকশন, ডিফ্রেকশন আর স্ক্যাটার্ড। স্ক্যাটারিং, স্ক্যাটারিং স্ক্যাটার্ড না, স্ক্যাটারিং। স্ক্যাটারিং। জোরে বলো, আবার তিনবার বলো, নাহলে তুমি ওই যে মুখে সাইনেস আর দূর হবে না। এবং যখন লিখতে যাবা তখনও দেখবা যে একই জিনিস। রিফ্লেকশন, পরীক্ষায় আসবে, তুমি উত্তর দিবা উল্টা পাল্টা। হ্যাঁ বলো। রিফ্লেকশন, ডিফ্রেকশন আর স্ক্যাটারিং। আরেকটা কি বলছিলাম এইচএফ এর ক্ষেত্রে, এইচএফ প্রপাগেশনের ক্ষেত্রে? রিফ্র্যাকশন। রিফ্লেকশন হ্যাঁ, রিফ্র্যাকশনটা কি হয়? মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে এটাকে। মানে it behaves like a reflection but in the process of refraction. ঠিক আছে, রিফ্র্যাকশনের মাধ্যমে এটা আস্তে আস্তে করে প্রপাগেট করে। কলমটা কোথায়? তাহলে এখানে হচ্ছে কি, একটা হচ্ছে রিফ্লেকশন এক নাম্বার, আর একটা হচ্ছে কি ডিফ্র্যাকশন, আর হচ্ছে স্ক্যাটারিং। আর তার সাথে এইচএফ এর জন্য কি বলেছিলাম? রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন স্যার। যেটাকে আলটিমেটলি বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্লেকশন। আমার মেয়ে তো ক্লাস 8-এ বোধহয় এটা পড়ছে, 7-8-এ বোধহয়। এটা তো হচ্ছে গিয়ে 100%, অর্থাৎ আমাদের যদি এখানে একটা ট্রান্সমিটার থাকে, এখানে যদি একটা রিসিভার থাকে, এবং এটা হচ্ছে স্কাই ওয়েভ, আয়নোস্ফিয়ার, তাহলে এভাবে করে রিফ্লেকশন হয়, কিন্তু আসলে বেসিক্যালি মিডিয়াম চেঞ্জ হতে থাকে, তাই না? হালকা থেকে ঘন হলে কি হয়? ঘন থেকে হালকা, অথবা হালকা থেকে ঘন গেলে বেন্ডিং টুয়ার্ডস দি নরমাল, অথবা বেন্ডিং অ্যাওয়ে ফ্রম দি নরমাল হয়, তাই না? তো এখানে এই নরমাল থেকে আস্তে করে যত যায় তত ডানে রিফ্লেক্ট হতে থাকে, যত যায় তত ডানে রিফ্লেক্ট হতে থাকে, ফলে আস্তে আস্তে করে এটা রিটার্ন ব্যাক করে টু দি আর্থ। এটা হচ্ছে কি এইচএফ এ হয়ে থাকে, হাই ফ্রিকোয়েন্সি 3 to 30 মেগাহার্টজ এ। বাট দিস ইজ নট আওয়ার কনসার্ন। ঠিক আছে, এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্নটা হচ্ছে কি তিনটা: স্ক্যাটারিং,
রিফ্লেকশন, ডিফ্লেকশন। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি রিফ্লেকশন জিনিসটা কি। আর আমরা ম্যাথমেটিক্যাল মডেল যদি বলে থাকি, সত্যিকার অর্থে যদি ম্যাথমেটিক্যাল মডেল বলে থাকি, বেসিক্যালি প্রপাগেশন মডেল গুলো কাজ করে হচ্ছে গিয়ে প্রিডিক্টিং দি অ্যাভারেজ। মনে থাকবে এই কথাটা, প্রিডিক্টিং দি অ্যাভারেজ রিসিভ সিগন্যাল at the given distance from the transmitter. তানভীর বলো কি বলছি? স্যার ম্যাথমেটিক্যাল মডেলগুলো প্রেডিক্ট করার জন্য ইউজ করা হয়। বাবা তুমি যদি ইংলিশে লিখতে হয় তুমি কি বলবা এটাকে? এটা ফোকাস করে প্রিডিক্টিং অ্যাভারেজ রিসিভ সিগন্যাল অথবা রিসিভ সিগন্যাল স্ট্রেংথ at a given distance from the transmitter. লেখো এটা, এই কথাটা লেখো তোমরা, আমি লিখি এটা, ঠিক আছে? At a given distance from the receiver. তানভীর পড়ো এবার। Propagation models are average HX signal strength at HX frequency. RX H কোথায় পাইলে এটা? রিসিভ সিগন্যাল স্ট্রেংথ। Receive signal strength. Receive signal strength at a given distance from the RX. RX কি? RX কি? তানভীর Yes, sir. RX মানে কি? রিসিভার। Yes, sir. এই অবস্থা তোমাদের কি আমি বুঝতেছি না। TX RX বলছি না আমরা এই কথাগুলো? Yes, sir. TX কি? Sir, transmitter, sir. হ্যাঁ, Transmitter, sir. তার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা করে যে প্রপাগেশন মডেল প্রিডিক্ট করে মিন সিগন্যাল স্ট্রেংথ। এই মডেলগুলো কি করে? এভারেজ মিন, তাই না? এভারেজ মানে মিন না কি? Yes, sir. আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করি সেটা হচ্ছে মিন। জি স্যার। So it is basically predict the mean signal strength from any kind of transmitter and receiver. So basically it is told arbitrary. Arbitrary মানে হচ্ছে যে কোনো, okay? Arbitrary TX RX, and they have a specific distance. মাঝখানে একটা ডিসটেন্স থাকতে হবে, পাশাপাশি TX RX না, মাঝখানে একটা ডিসটেন্স থাকতে হবে। এবং এই প্রিডিকশন মডেলগুলোকে বলা হয় লার্জ স্কেল প্রপাগেশন মডেল। কি বলা হয়? লার্জ স্কেল প্রপাগেশন মডেল। হ্যাঁ, শ্রাবণী বলো কি বলছি?
স্কেল প্রপাগেশন মডেল নিয়ে বলেছেন। হ্যাঁ লার্জ স্কেল প্রপাগেশন মডেল নিয়ে বলেছেন স্যার। আচ্ছা, একটা আমরা টেলিকমে যদি কাজ করছি, টেলিকমের যে কোনো ইকুইপমেন্ট আসলে বেসিক্যালি কত রেঞ্জে থাকে জানো? না স্যার, সরি স্যার, জানি না। কেউ কি আইডিয়া বলতে পারবে একটু? মেগাহার্টজ থেকে 3000, বাট এখন বর্তমানে কিছু কিছু পাওয়া যাচ্ছে যেটা 6000-এর মধ্যে। এটার মানে এই না যে এর উপরে কোনো রেডিও ওয়েভ প্রপাগেট করে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আমরা যখন ফ্রিকোয়েন্সি, আমরা কি বলেছেন যে ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তত কি হবে? ডিসটেন্স কমবে। জি স্যার। যত ফ্রিকোয়েন্সি বাড়াবো তত ডিসটেন্স কমবে। কিন্তু আমরা যেই দেখতে পাচ্ছি মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমার দরকার ছোট রেঞ্জ, তাই না? বেশি বড় রেঞ্জ দরকার নাই। যদি দরকার হয় তাহলে আমি 900 মেগাহার্টজ ব্যবহার করব, আর যদি শর্ট দরকার হয় তাহলে আমি 1800 ব্যবহার করব। আরো যদি শর্ট দরকার হয় যেখানে বেশি থ্রুপুট লাগবে, বেশি অ্যাগ্রিগেশন লাগবে, তখন আমরা সেই জায়গায় 2100 মেগাহার্টজ ব্যবহার করব। একটা বিল্ডিং এ সাপোজ একটা কনফারেন্স হচ্ছে এবং এখানে হাই ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট প্লেস করা হয়েছে, ডেফিনেটলি সেখানে তারা চেষ্টা করবে 2100 গুলোকে দিতে। এখন প্রায় সময় আমরা দেখি যে আমাদের 3G 4G হয়ে যায়, তাই না? এই সমস্যাটা দেখি না? হঠাৎ করে 4G থেকে 3G নিয়ে হয়ে যায়। আমার ফোন 5G, কিন্তু তাতে কি 5G তো আসে নাই, আসছে 4G। আবার ভয়েস ওভার LTE মানে ভল্টি যেটাকে বলে ইন দি দেয়ার টার্মস, সো ভল্টি যখন আমরা ব্যবহার করি তখনও দেখা যায় যে হঠাৎ করে ভল্টি চলে আসে। অর্থাৎ তোমার ফোন যদি ঠিক মতো হয় তাহলে সেটা আসে। আমরা এখানে দেখতেছি যখনই আমরা প্রোপাগেশন নিয়ে আলোচনা করব তখন আমরা কি করব? আমরা বলবো অ্যাভারেজ রিসিভ সিগন্যাল স্ট্রেংথ, তাই তো? রাইট? তো স্মল স্কেল আর লার্জ স্কেলের মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো? লার্জ স্কেল প্রোপাগেশনের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনটা অনেক বেশি হয়, এটা কি ঠিক? এই কথাটা কি ঠিক? জি স্যার। না, আমরা যখন ওই জন্য বলছি যে ফেডিং যখন করছিলাম তখন আমরা ফ্লাকচুয়েশন দেখেছিলাম ওখানে। তো যেটা হচ্ছে গিয়ে খুব র্যাপিড ফ্লাকচুয়েট করে সেটা হচ্ছে গিয়ে স্মল স্কেল ফেডিং, আর যখন বেশি হয় সেটাকে বলে লার্জ স্কেল ফেডিং। এবং লার্জ স্কেল ফেডিংটা সাধারণত অ্যাট্রিবিউট করে না আমাদের, স্মল স্কেল ফেডিং গুলোই আমাকে বেশি এফেক্ট করে, বিকজ আমার গাড়ি মুভমেন্ট করতে থাকে ফাস্ট এবং দেখা যায় যে খুব তাড়াতাড়ি করে আমার মানে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার ফ্রিকোয়েন্সি বদল হচ্ছে, আমার ওয়েভ প্যাটার্নটা বদল হচ্ছে, আমি যে রিসিভ সিগন্যালটা পাচ্ছি সেটা বিভিন্ন দিক থেকে আসতেছে, ঠিক আছে? সো আমরা এখন তাহলে প্রপাগেশন মেথডে যাই। এখানে কি পড়েছে? Reflection occurs when a propagating electromagnetic wave impinges upon an object which has very large dimensions when compared to the wavelength of the propagating wave. কি বুঝালো এটা? হিমাদ্রি বলো দেখি।
স্যার পারবো না হ্যাঁ, বুঝতে পারিনি। স্যার পারবো না স্যার এটা বাংলা বলতে পারছো না? স্যার পুরোটা পড়বো বলি নাই, অর্থ বলতে বলছি, আমি তো পড়ে দিলাম। স্যার মানে স্যার ডিফ্র্যাকশন হয় ডিফ্রাকশন তো বলি নাই আমি তো, ডিফ্রাকশন তো কথাই বলি না, প্রথম বলছি ফার্স্ট সেন্টেন্স রিফ্লেকশন। স্যার রিফ্লেকশন হয় যখন হচ্ছে প্রোপাগেটিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্যার ইম্পিঞ্জেস মানে স্যার মানে ঠিক জানি না চলো নেক্সট। So reflection occur from the surface. Reflection occur from the surface of the earth from building and walls. মানে রিফ্লেকশন হয় হচ্ছে আর্থের সারফেস থেকে আর হচ্ছে ওয়াল মানে বিল্ডিং এবং ওয়াল থেকে। আমি তো এটা সেকেন্ড সেন্টেন্স বলি নাই, প্রথম সেন্টেন্স বলতে বলছি। স্যার স্যার ইম্পিঞ্জেস মানে স্যার মানে আমি ঠিক জানি না। তুমি এটা আঘাত করলা, বাধাপ্রাপ্ত হলা। রিফ্লেকশন হয় কখন? তুমি একটা বল ছুঁড়ে মারছো, একটা জায়গায় শক্ত বস্তু আছে, তাকে আঘাত করে আবার ব্যাক করে আসে, তাই না? বাট এখানে বলতেছে কার ওই বস্তুটা কিরকম, ভেরি লার্জ ডাইমেনশন, মানে বড়। when compared to the wavelength of the propagating wave মানে হচ্ছে যখন ওয়েভলেন্থ এর সাথে হচ্ছে যখন কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়। ওয়েভলেন্থ বেশি হয় যখন ফ্রিকোয়েন্সি বাড়ে। স্যার ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি বাড়লে স্যার ওয়েভলেন্থ কম হয়। কমে, যখন কমে যায় তখন যদি বাধার যে বিল্ডিংটা আছে সে বিল্ডিং এ গিয়ে ডাইরেক্ট আঘাত করার পরে সে এটাকে ক্রস করতে পারে না, তাই তো? সে ওখানে বাধা পেয়ে আবার ব্যাক করে আসে। তো যত বেশি ফ্রিকোয়েন্সি হাই হবে, গিগাহার্টজ এর দিকে থাকবে, 1 গিগাহার্টজ উপরে, 2 গিগাহার্টজ, 3 গিগাহার্টজ, যখনই সে ওখানে আঘাত করবে আবার ব্যাক করে আসবে। তো আমি একটা বস্তুর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছেড়ে দিয়েছি ফ্রম দি ট্রান্সমিটার, ও একটা জায়গায় গেল, ওখানে গিয়ে ইম্পিঞ্জড হলো, ব্যাক করে চলে আসলো, তখন দেখা যাচ্ছে কি দাঁড়ালো, যে এটা সবসময় ওর থেকে ওয়েভলেন্থ যেহেতু ছোট ছিল সেই কারণে সে ব্যাক করে আসে, না হলে তো সে ভেদ করে চলে যাবে, তাই না? লোয়ার ফ্রিকোয়েন্সিতে এই জন্যই লং ডিস্টেন্স কমিউনিকেশন হয়, হায়ার ফ্রিকোয়েন্সিতে লং ডিস্টেন্স কমিউনিকেশন হয়। বুঝতে পেরেছো জিনিসটা? যত হাই ফ্রিকোয়েন্সি হবে তখন তোমাকে আবার হাই ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করে কোথায়? স্যাটেলাইটে করে, হায়ার ফ্রিকোয়েন্সি। স্যার ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ যে কমবে, এটা হচ্ছে v = f ল্যামডা, এটা থেকে কি আমরা করব? এটা তো বেসিক প্রিন্সিপাল, সারা জীবন এটাকেই মোটামুটি ধরে নিবা যে এটা তোমার ব্রেড এন্ড বাটার, মানে সবসময় মনে করবা যে এটা তো অবশ্যই সত্য। ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভলেন্থ কম, আর ওয়েভলেন্থ কি করতেছে, যখন আঘাত করছে সে তখন ব্যাক করতে পারছে না। ওকে, নেক্সট লাইনে আসি, 11টা বাজে। রিফ্লেকশন অকার্স when from the surface of the earth and from buildings and wall. Self-explanatory. Diffraction occurs when the radio path between the transmitter and receiver is obstructed by a surface that has sharp irregularities or edge. তার মানে হচ্ছে কি বিল্ডিং এর কোণাগুলো শার্প এজ না। এখন
বিল্ডিং এর ওয়ালের সাথে যদি বাড়ি খায় তাহলে সেটাকে বলতেছি রিফ্লেকশন, ডাইরেক্ট গিয়ে হিট করলো এবং ব্যাক করে আসলো, রাইট? আমি জি, যদি স্যার। বলি এভাবে করে গেল আবার ব্যাক করে আসলো, সেটাকে বলতেছি রিফ্লেকশন। আর ডিফ্লেকশন হচ্ছে কি এক কোনায় গিয়ে বাড়ি খাচ্ছে, এ মনে করে একটা এই ডাইরেক্টলি এখানে বাড়ি খাচ্ছে, সেটা হচ্ছে রিফ্লেকশন। আর এই কোনায় যেটা আছে এখানে বাড়ি খেয়ে এদিকে চলে আসতেছে এবং তুমি রিসিভ করতেছো, তখন সেটাকে বলতেছি ডিফ্র্যাকশন। এটাকে বুঝতে পারছি? জি স্যার। সেম সারফেসেই যেই সারফেসে তুমি যদি ডাইরেক্টলি দেওয়ার পরে আবার যে পথে গেল সেই পথেই যদি ফেরত যায় সেটাকে বলি রিফ্লেকশন। জি স্যার। ঠিক আছে? কিন্তু ডিফ্র্যাকশনটা হয় হচ্ছে কি যখন তুমি পাঠালা এই কোণার দিকে বাড়ি খেয়ে ও একটা এদিকে চলে আসলো, অথবা উপরে চলে গেল, অথবা এদিকে চলে গেল, বিভিন্ন দিকে চলে গেল, সেটাকে বলতেছি আমরা ডিফ্র্যাকশন, রাইট? এবং এটার পিছনে শার্প ইরেগুলারিটিজ আছে। ওকে, নেক্সট আসি হচ্ছে গিয়ে second waves resulting from obstructing surface are present throughout the space and even behind the obstacle, giving rise to a bending waves around the obstacle, even when a line of sight path does not exist between transmitter and receiver. এটা কি বোঝা গেছে জিনিসটা? মানে এটা যদি অবস্টাকল হয়ে থাকে এর পিছনেও তুমি কমিউনিকেট করতে পারবা, ঠিক পিছনে না, অর্থাৎ এখান থেকে যদি আসে এটা ঠিক পিছন দিকে পাবা না। ওকে, আমি এখানে দেখাচ্ছি। এখন একটা এখানে যদি মনে করো যে ডাইরেক্ট বাড়ি খাচ্ছে, হ্যাঁ এই জায়গায় সারফেসে বাড়ি খাচ্ছে, বাড়ি খাওয়ার পরে এর পিছন দিকে যে আমি আছি পিছন দিকে কমিউনিকেট করতে পারবো, কিভাবে করতে পারবো? একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বের পরে স্যার, কারণ একটা একদম নির্দিষ্ট ইমিডিয়েট পরিমাণ দূরত্ব পরে, ঠিক আছে? কারণ একটা নির্দিষ্ট দূরত্ব পরে, কারণ যেখানে লাইন অফ সাইটও পাচ্ছে না সেই জায়গায় আমি কমিউনিকেট করতে পারছি। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। এখানে তাই বলতেছে। ওকে, at high frequencies diffraction like reflection depends on the geometry of the object. Geometry মানে কি? ওটা শেপ এন্ড সাইজের উপর নির্ভর করে, as well as the যে ফ্রিকোয়েন্সিটা পাঠিয়েছো, যে ওয়েভটা এখন যাচ্ছে তার অ্যামপ্লিটিউড, ফেজ আর পোলারাইজেশনের উপর নির্ভর করতেছে। পোলারাইজেশন জিনিসটা কি জিনিস কি বলতে পারবা? পোলারাইজেশনটা হচ্ছে গিয়ে দু ধরনের হয়, আমরা ভার্টিক্যাল পোলারাইজেশন বলি অথবা হরিজন্টাল পোলারাইজেশন বলি। ভার্টিক্যাল পোলারাইজেশন মানে হচ্ছে গিয়ে পোলারাইজেশন ইজ অলওয়েজ রিলেটেড টু ই ফিল্ড। ই ফিল্ড মানে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। আমরা ইএম আছে না, ইএম তো দুইটা ওয়েভ থাকে, একটা হচ্ছে কি ইএম হচ্ছে কি মানে দে আর 90 ডিগ্রি অ্যাপার্ট। এটা যদি ই ফিল্ড হয় আর এটা যদি তোমার এই বরাবর, যদি আমরা এইভাবে করে যদি ধরতে পারি, এই বরাবর যদি তোমার ই ফিল্ড হয় এই বরাবর, তাহলে কি হবে? কি ফিল্ড হবে? ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ বলো শারমিন। স্যার আপনি কি একটু ডায়াগ্রামটা এঁকে দেখাবেন স্যার? এইচ ফিল্ড মানে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড, তাই না? জি স্যার। রাইট। সো এটাকে যদি ই ফিল্ডটা যদি ভার্টিক্যাল থাকে তাহলে ভার্টিক্যালি পোলারাইজ, এখানে যদি ই ফিল্ড হয় এখানে যদি এইচ ফিল্ড হয় তাহলে সেটা কি? হরিজন্টাল স্যার। হরিজন্টাল, হরিজন্টাল সেড ওয়েভ, হরিজন্টাল পোলারাইজেশন, রাইট? জি স্যার। কিসের উপর কিসের উপর নির্ভর করছে? ফার্স্ট হচ্ছে কি ফেজ
নাম্বার 2 কি অ্যামপ্লিটিউড অথবা তার পোলারাইজেশন, মানে কিভাবে করে ইলেকট্রিক ওয়েভটা কি ভার্টিক্যালি আছে না হরিজন্টাল আছে তার উপর নির্ভর করে এই ডিফ্র্যাকশন নির্ভর করে। ওকে, নেক্সট। এবার আসছে হচ্ছে গিয়ে স্যার স্ক্যাটারিং। বলো। স্যার আমাদের রিফ্লেকশন তো সম্পূর্ণভাবে সিগন্যালটা ব্যাক করে, তো সেই ক্ষেত্রে কি সিগন্যালটা লস হয়ে যায় না পুরোপুরি? অবশ্যই, কোন জায়গায় বাধা পাওয়া মানে হচ্ছে গিয়ে লস হতে থাকবে। তোমার কি ধারণা যে ডিফ্র্যাকশন বা স্ক্যাটারিং এ লস হয় না? স্যার ওগুলাতে তো কম হয় তুলনামূলক, কারণ সেটা আবার হয়তো অন্য কোনোটার সাথে রিফ্লেক্ট করে বা ডিফ্লেক্ট করে রিসিভারের কাছে চলে যায়। তোমার প্রশ্নটা বুঝি নাই, তাহলে কি বলছো? রিফ্লেকশনের সময় স্যার সিগন্যালটা সম্পূর্ণভাবে উল্টা দিকে চলে আসে, মানে রিসিভার ট্রান্সমিটার থেকে পাঠানোর পর কোনো একটা অবস্ট্রাকল পাইলো, সেখানে সে ধাক্কা খায়, আবার উল্টা দিকে চলে আসলো। এটা কে করে? এরকম প্রপাগেশন কে করে বলো তো? এটা রিফ্লেকশন না? না, এটা একটা বলো, কোন কমিউনিকেশন মিন্স কি রিফ্লেকশন ইউজ করে? স্যার অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। অপটিক্যাল ফাইবার তো আমরা তো ওয়্যারলেস এর কথা বলছি, আমরা তো অপটিক্যাল ফাইবার করছি না। অপটিক্যাল ফাইবারে কি করি আমরা? অপটিক্যাল ফাইবারে রিফ্রাকশন হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, জি স্যার। তাই না? পাথ প্রপাগেশন করতে থাকে, যে কোর এন্ড ক্লেডিং এর এখানে কোর এন্ড ক্লেডিং এর আলাদা আলাদা থাকে, তাই না? জি স্যার। এখান থেকে এখানে রিফ্লেকশন হয়, এটা আলাদা জিনিস। রিফ্লেকশন আমরা কিন্তু আলোচনা করছি হচ্ছে গিয়ে বেসিক প্রপাগেশন মেথড। সো আমরা আসলে রিফ্লেকশন ইউজ করি রেডার সিগন্যালের জন্য, এর আগেও বলছি কিন্তু ক্লাসে তোমাদের। স্যাটেলাইট কমিউনিকেশন স্যার রিফ্লেকশনটা ইউজ করা হয়। হ্যাঁ স্যার স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে স্যার রিফ্লেকশনটা ইউজ করা হয়। এটা কি রিফ্লেকশন? স্যার যখন মানে নরমালি স্যাটেলাইট কমিউনিকেশনে কি করো তুমি? গ্রাউন্ড স্টেশন থাকে, একটা স্যাটেলাইট উপরে কি থাকে? টার্মিনাল থাকে, বলো কেমনে করে রিফ্লেকশন হয়? অন্য প্রান্তে যদি স্যার আরেকটা গ্রাউন্ড স্টেশন থাকে, যদি আমি এই স্টেশন থেকে মানে পৃথিবীর অন্য প্রান্তে যদি আরেকটা গ্রাউন্ড স্টেশন থাকে, সেই ক্ষেত্রে সরাসরি এখান থেকে সিগন্যালটা পাঠানো পসিবল হয় না। তখন আবার ওই স্যাটেলাইটের ওইখান থেকে স্যার সিগন্যালটা বাউন্স করে এই সেকেন্ড বেস স্টেশন স্যার গ্রাউন্ড স্টেশন স্যার পাঠানো হয় স্যার। গ্রাউন্ড স্টেশন থেকে গ্রাউন্ড স্টেশনে কি পাঠানো হয়? স্যার এটা এরকম একটা স্যার কনসেপ্ট পড়ছিলাম স্যার অনেক আগে। কি কনসেপ্ট বলো তো, আমাকে ওই কনসেপ্টটা দেখাবা। গ্রাউন্ড স্টেশন থেকে যদি গ্রাউন্ড স্টেশন কমিউনিকেশন হয়, তাহলে উপরে ওই স্যাটেলাইট টার্মিনাল রেখে লাভ কি আমার? বলো। উপরে পয়সা খরচ করে একটা রকেট দিয়ে পাঠায় আমার লাভটা কি? গ্রাউন্ড স্টেশনস আর কানেক্টেড বাট নট লাইক দ্যাট, ঠিক আছে? থ্রু ডিফারেন্ট মিডিয়া। আমরা যদি স্যাটেলাইট ইউজ করি, স্যাটেলাইট হচ্ছে সেই জায়গায় যায় যেখানে গ্রাউন্ড ওয়েভ পৌঁছাতে পারে না। প্রত্যেকটা কমিউনিকেশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমার তো এই কি বলে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য তো আমার সেই জায়গাগুলো দূর দূরান্ত। তুমি হিল ট্র্যাকসে কমিউনিকেট করবা কি করে আদার দেন স্যাট ফোন? আছে কোনো উপায়? না স্যার। হিলের এক মাথা থেকে আরেক মাথা কমিউনিকেট করতে পারবা না। ম্যাপে দেখাবে 100 গজ, ঠিক আছে? ম্যাপে দেখাবে 100 গজ, কমিউনিকেট করতে পারবা না। ওই হিলটা পার হতে 3 ঘন্টা লাগে। যারা যায় তারা বুঝে ওখানে, বুঝতে পেরেছো? তো ওই জন্য কমিউনিকেশনে এখানে স্যাটেলাইটে কখনো গ্রাউন্ড স্টেশন টু গ্রাউন্ড স্টেশনের দরকার হয় না।
আর যদি সেটা করেই থাকে তাহলে আমার স্যাটেলাইট পাঠানো দরকারটা কি? আমি কি বুঝতে পারছি জিনিসটা? আমি যদি ইউএই তে এখন ফাইবার অপটিক্স ছাড়া কমিউনিকেট করতে চাই, তাহলে আমার কাছে কি মিনস আছে? স্যাটেলাইট ছাড়া আমার কাছে অপটিক্যাল ফাইবার নাই। লাইন এই যে সিমুই 4 লাইন কেটে গেছে। মারুফ, সাবমেরিন লাইন স্যার। হ্যাঁ, মেরিন লাইন বলেন এটাকে, সিমুই 4। এই জন্য প্রেজেন্টেশন দিতে বলছিলাম, বুঝছো? প্রেজেন্টেশন এই কারণেই দিই যাতে অ্যাটলিস্ট প্র্যাকটিক্যাল ধারণা থাকে। যা থিওরি পড়াচ্ছি এগুলো একটা মনে থাকবে না, কিন্তু ওটা মনে থাকবে। সিমি 4 হচ্ছে কি, ওটা যদি কেটে দেওয়া হয় তাহলে নেক্সট কমিউনিকেশন হচ্ছে স্যাটেলাইট। ওকে, লেটস গো ব্যাক টু দি সাবজেক্ট। এখানে কি বলেছে? স্ক্যাটারিং হয় হচ্ছে গিয়ে কখন? যখন মিডিয়াম থ্রু হুইচ দি ওয়েভ ট্রাভেলস consist of objects with dimension that are small. এর আগে লার্জ হলে কি হতো? রিফ্লেকশন হতো, তাই না? জি স্যার। আমার সাথে তো পড়লা একটু আগে। এখানে এই জায়গাটা কি স্মল না? উইথ ডাইমেনশন দ্যাট আর স্মল। And where the number of obstacles per unit volume is large. কি বলছে বলো তো? কে বলতে পারবে? আমরা বলতেছি যে এর আগে রিফ্লেকশন হয় হচ্ছে গিয়ে যখন ওয়েভলেন্থ থেকে অবজেক্টটা বড় হয়, তাই না? জি স্যার। ওকে স্যার, তো এখানে আমরা বলতেছি ছোট, তার মানে হচ্ছে কি ছোট অবজেক্টে বাড়ি খেয়ে সে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। এটা স্ক্যাটারিংটা ইজ সামথিং লাইক দিস। একটা জায়গায় ওয়েভ ট্রাভেল করছে, এই বস্তুর সাথে বাড়ি খাওয়ার পর বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে, রাইট? এটা হচ্ছে স্ক্যাটারিং। আর ডিফ্রাকশনটা কোথায়? একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর এই শার্প এই যে ওয়েভটা বাড়ি খেয়ে এখান থেকে এদিকে চলে গেছে, দিস ইজ নন অ্যাজ ডিফ্রাকশন। আর এই একই জিনিসই যদি বিভিন্ন দিকে যায় তাহলে সেটা হচ্ছে স্ক্যাটারিং। আমি কি বুঝতে পারছি? এখন ওই জন্য বলতেছি যে অবজেক্টটা হচ্ছে গিয়ে সাধারণত কি বলছি, এখন আসতেছি, হাফ সারফেস, স্মল অবজেক্ট or by other irregularities in the channels. So practically আমরা কি ফলিয়েজ মানে কি বলতো? পাতা বড় পাতা থাকে না, পাতা জমে থাকে, সেগুলো হচ্ছে গিয়ে ফলিয়েজ। তারপর হচ্ছে কি স্ট্রিট সাইন্স, ছোট ছোট স্ট্রিট সাইন আছে, ওখানে যদি রিফ্লেকশন হয় তাহলে স্ক্যাটারিং হয়। ল্যাম্প পোস্ট, ঠিক আছে? এক্সাম্পল দিলাম স্ক্যাটারিং এর। সাবেরা বলো। সাবেরা আছো? ওয়াসিফ? জি স্যার। বলো কি বলছি, কি কি বস্তুর উপরে পড়লে রেডিও ওয়েভ স্ক্যাটার করে? জি স্যার, কথা কেটে যাচ্ছে স্যার। কি কি ওয়েভের
মানে তোমার এক্সাম্পল দাও স্ক্যাটারিং এর। স্ক্যাটারিং এর স্যার মানে আশেপাশে গাছপালা, অবস্টাকেল, বিল্ডিং। আমি তিনটা জিনিস পড়ালাম একটু আগে। তিনটা জিনিস নাম বললাম। ফলিয়েজ বলেছিলাম, ফলিয়েজ মানে পাতা। জি স্যার স্যার। তারপরে আর ফলিয়েজ, তারপরে স্ট্রিংস, স্ট্রিট সাইন স্যার, স্ট্রিট সিগন্যাল স্যার, সাইন আর ল্যাম্প পোস্ট। সাইন বইয়ের মধ্যে আছে যে মানে ওই যে ছোট ছোট ইভেন্ট সাইন পোস্টিং আছে সেগুলো, ল্যাম্প পোস্ট যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। স্পিড লিমিটস গুলো বলা থাকে না, জি স্যার, এগুলো। সো তোমার মাথার মধ্যে তো তুমি যদি না ঢুকাও, যত পড়াই না কেন, স্ক্যাটারিং আর ডিফ্লেকশন তোমার কাছে একই জিনিস। আমরা কিন্তু আউটডোর প্রপাগেশন মডেল নিয়ে আলোচনা করছি এখন। ওকে, radio transmission in a mobile communication system often takes place over irregular terrain. অবশ্যই, তাই না? সবসময় রেগুলার ট্রেন তো আমরা পাই না। আমরা কি ওয়াটারের মতো প্লেন সারফেস পাই যেখানে মোবাইল কমিউনিকেশন করি? না স্যার, আমরা তো স্মুথ সারফেস পাই না। ইরেগুলার মানে হচ্ছে গিয়ে নর্মালি আমরা একটা জায়গায় প্লেন সারফেস বলি হচ্ছে সব সমান, তার মধ্যে এখন দেখি যে রাস্তার পরে দেখি পাশে বিল্ডিং, একটা ইন্ডাস্ট্রি, কিছু মানে কি বলে অনেক গাছপালা আছে, বনায়ন আছে, সব জায়গায় আমাকে কমিউনিকেট করতে হয়। জঙ্গলস, ইভেন জঙ্গলস, তাই না? হিলস। So the terrain profile of a particular area needs to be taken into account for estimating the path loss. Self-explanatory. The terrain profile may vary from a simple carved earth profile to a highly mountainous profile. আমরা এখানে যদি একটু আরেকটা স্লাইড ঢুকাই, এখানে কি বলছে? এটা ভ্যারি করে কোথা থেকে? যদি আমরা আর্থ কার্ভেচার যদি ধরি তাহলে সেটাও আমরা এটা কনসিডারেশন আনি। আর্থ কার্ভেচার, এই ট্রান্সমিটার এখানে যদি থাকে, আর্থ কার্ভেচার আছে, এটার সাথে পাশাপাশি মাউন্টেন যদি থাকে, এরকম হাই মাউন্টেন থাকে, তাহলে আমরা সেটাকে কনসিডার করি, ঠিক আছে। এই জন্য রেডিও নেটওয়ার্ক প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জাস্ট বেসিক নিয়ে আলোচনা করছি কিন্তু the presence of trees, building obstacles also taken into account, right? Okay. A number of propagation models available to predict path loss over irregular terrain, and while these models aim to predict signal strength at a particular receiving point or in a specific local area called a sector, the methods vary widely in their approach, complexity and accuracy. অর্থাৎ বলতে যাচ্ছে যে আমরা যতই এই মডেলগুলোকে আমরা ব্যবহার করি যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাকে একটা সেক্টর, তাই না? আমরা সাধারণত সেল সেক্টর ব্যবহার করে আসি। তো আমার কাছে কি হয়, একটা সেল হচ্ছে কি, যদি মাইক্রো সেলও হয়, পিকো সেলও হয়, সেই সেলের একটা স্পেসিফিক সেক্টরের মধ্যে প্রেডিক্ট করি স্পেসিফিক লোকেশনে এখানে আমার এই সেলটা কেমন আসতেছে, রিসিভ সিগন্যাল স্ট্রেংথ কেমন, প্রেডিক্ট করার জন্য। তো বাট এটার অ্যাপ্রোচ মানে কিভাবে করে যাব, এর কমপ্লেক্সিটি এবং অ্যাকুরেসি, এটা প্রত্যেকটা আলাদা আলাদা। সায়েন্টিস্টরা প্রত্যেকের জিনিস বলেছে, কারটা কখনো ইউজ করি, হ্যাঁ কখন ইউজ করি না করি তখন সেটা বলেছে। Some of the commonly used outdoor propagation models are now discussed. আমরা কিছু কমন যেগুলো আছে সেগুলোকে ডিসকাস করব, ঠিক আছে। এক নম্বর হচ্ছে গিয়ে ওকুমুরা মডেল। আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে। ফ্রি স্পেস প্রপাগেশন মডেল,
ডিফারেন্ট মডেল আর কি। হ্যাঁ, তো এই মডেলগুলো রিফ্লেকশন ডিফ্লেকশনের কারণে আমাদের বিভিন্ন মডেলস অ্যাভেলেবল আছে। 2-ray মডেল, ভেরিয়াস মডেল, ঠিক আছে। সেই মডেলস গুলো যখন আমরা ব্যবহার করার পরে আমরা যেটা দেখেছি যে মোস্ট কমনলি ইউজ হয় যেগুলো আছে, এবং কোকোমোডা হচ্ছে কি ওয়ান অফ দোজ। তো ফার্স্ট মডেল কি নাম বলবা সবাই? স্যার ওকুমুরা মডেল। ওকুমুরা মডেল, আর এটা হচ্ছে হাতা মডেল। দিজ আর অল জাপানিজ সায়েন্টিস্ট, তাদের নামে নাম, ঠিক আছে। এখানে কি বলছে, দিস মডেল ইজ অ্যাপ্লিকেবল ফর ফ্রিকোয়েন্সিজ রেঞ্জ 150 to 1920। তাহলে এটা কি আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়ছে? ও যে প্রেডিকশনটা করছে সেটা কি আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়েছে না পড়ে নাই? আমরা যে সেলুলার কমিউনিকেশন করছি, আবার তোমরা চুপ করে গেলা। জি স্যার। করছে স্যার। আশফাক কি করতেছো? তুমি তো নাই, বলো কি বলছি আশফাক? স্যার আপনি তো স্ক্যাটার্ড নিয়ে বলতেছিলেন। কি বলতেছি? স্ক্যাটার্ড নিয়ে একটু আগে বলতেছিলেন, দেন আমি একটু অন্যদিকে চলে গেছিলাম। তুমি তো অন্যদিকে গেছো বলে তো আমি দেখছি, নাহলে তো বলতাম না। জি স্যার, সরি। সরি শব্দটা আমেরিকানরা ইউজ, এই যে ইউরোপিয়ানরা ইউজ করে থাকে। তো তোমার ক্লাসে থেকে লাভ কি তোমার? আমি কোথায় আছি এখন? লাস্ট প্রোপাগেশন নিয়ে স্ক্যাটার্ডের যখন বলতেছিলেন তখন একটু ছিলাম না, এরপরে আই লস্ট ট্র্যাক। স্লাইডটা দেখো। জি স্যার, ওকুমুরা মডেল। কি মডেল? ওকুমুরা মডেল। হ্যাঁ বলো। Okumura model is one of the best model of the most widely used models for signal prediction in urban areas. This model is application for frequencies in the range 150 megahertz to 1920 megahertz, although it is typically extrapolated up to extrapolated sorry extrapolated up to 3000 megahertz. তা আমার কনসার্নটা কি এখানে? আমার ফ্রিকোয়েন্সি কত বলো? সেলুলার ফোন আমরা কি কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করি? সেলুলার ফোন you will write it 100 times, okay? সেলুলার ফোন তো আমরা যদি মানে আমরা এখন যে 4G ইউজ করি এটা 1800 বা 1900 মেগাহার্টজ, আই এম নট 100% শিওর। আমরা 4G ইউজ করি। আর তার আগে স্যার 900। হ্যাঁ, এটা কি এর মধ্যে পড়ছে না পড়ছে না? স্যার পড়ছে। এর মধ্যে পড়লে তাহলে এটা আমাকে এই মডেলটাকে ব্যবহার করতে পারি, তাই তো? I assume so. হ্যাঁ, you think so, it's I also think so. Okay sir, we can always use that one. That's why it is applicable for the frequency range, which is our expected frequency range of the cellular phones, right? Yes sir. That's what we are doing here. Okay sir. And the distance is from 1 kilometer to 100 kilometers. So this is also covering most of my requirement, because 150 megahertz can communicate 100 kilometers, whereas 1920
makers communicate 1 kilometer. Have you understood? So that's Ji, how sir. if your frequency is high, your range is low. Ji sir. And there is an antenna height of the base station which ranges from 30 meters to 1000 meter. 30 meters means কত? Sir 90 feet. 90 ফিট। আমরা সাধারণত কত ফিট উপরে টাওয়ার লাগাই? দেখো আমি এইগুলা কথা এখানে বইয়ে লেখা আছে, আমি জাস্ট পড়ে যাব, এত হয়। এই ওকুমুরা মডেল ইজ এ মডেল which is we established, বাট আমি তোমাকে হিট দিচ্ছি যে যেখানে যে জায়গাগুলো তোমাদের অ্যাটেনশন দরকার। একটা বেস স্টেশনের হাইট কত বলো? একটা বিল্ডিং এর মধ্যে লাগাই না আমরা, কত বিল্ডিং এর, কয়তলা বিল্ডিং এ লাগাই? ইউজুয়ালি 4 তলা থেকে 5 তলা। আর একটু বাড়াই না? হ্যাঁ একটু এক্সট্রা, প্রায় এক তলা মতো এক্সট্রা থাকে, তাইলে এভারেজ হাইট 6 থেকে 7 তলার মতো থাকে স্যার। 90 ফিটের মতো এটা সাধারণত থাকে, 80 থেকে 90 ফিট, ঠিক আছে? মানে 6 থেকে 7 তলা যদি হয় সাধারণত 6 থেকে 7 তলাতেই প্লেস করে, 5 তলা 6 তলা, আর ওর হাইট দেয় হচ্ছে কি আরো 20-30 ফিট, 70-80 ফিট, মানে অ্যারাউন্ড 30 মিটার পর্যন্ত এটা দিয়ে থাকে, লোটা দেওয়া থাকে। 1000 মিটার ইজ ভেরি এক্সপেন্সিভ, ঠিক আছে? ভেরি এক্সপেন্সিভ। টু মেক এ টাওয়ার 1000 মিটার, নো। বাট একই জিনিস যদি তুমি একটা হিল টপস এর উপরে বসাও তাহলে কি হবে? ওটা কি হবে? হাইট বেড়ে যাবে, এবং হাইট বেড়ে কাজটা বেস স্টেশনের হাইটটাকে অ্যাম্পলিফাই করবে, গ্রাউন্ড দিচ্ছে, তোমাকে নতুন করে টাওয়ার তৈরি করতে হচ্ছে না। ওকে, এখন ওকুমুরা কি করেছে, সে একটা ডেভেলপ করেছে সেট অফ কার্ভস গিভিং দি মিডিয়ান attenuation relative to free space, which is known as AMU. AMU মানে কি? মিডিয়ান attenuation, ঠিক আছে? আর MU আসলে বেসিক্যালি আরবান কে বুঝাইছে, median urban. In an urban area, over a quasi smooth terrain with a base station effective height 200 meter and a mobile antenna height 3 meters. এখন আমরা ধরে নিচ্ছি in average একজন বেস স্টেশনকে ভূমি থেকে, অর্থাৎ এখানে কি এটা কিন্তু ওই যে সমুদ্র পৃষ্ঠ থেকে হিসাব করা কিন্তু, বুঝছো? তো এখানে প্রেডিকশনের জন্য সে 200 মিটার ধরেছে হচ্ছে বেস স্টেশনের হাইট ফ্রম দি সারফেস অফ দি ওয়াটার, অর্থাৎ জিএসএল যেটাকে বলে গ্রাউন্ড সারফেস লেভেল। আর একটা হচ্ছে গিয়ে মোবাইল অ্যান্টেনা হাইট, যেটা হচ্ছে 3 মিটার মানে 9 ফিট, ঠিক আছে? তুমি একটা গাড়িতে আছো, ধরে নিচ্ছে একটা হাইট আছে গাড়ির, ঠিক আছে? তার সাথে হচ্ছে কি তোমার অ্যান্টেনার, তুমি তোমার যে হাইট যতটুকু দাঁড়িয়ে আছো বা বসে আছো, এটা কিন্তু ছোট হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। সে প্রিডিক্ট করেছে 3 মিটার ইজ দ্য হাইট অফ মোবাইল অ্যান্টেনা and 200 মিটার ইজ দ্য হাইট অফ কি বেস স্টেশন। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। These curves are developed from extensive measurement using vertical omnidirectional antennas at both the base and mobile. এখানে ডাইরেকশনাল অ্যান্টেনার পরিবর্তে
ভার্টিক্যাল অমনিডাইরেকশনাল অ্যান্টেনা হিসাব করা হয়েছে, অর্থাৎ এটাকে সেক্টরাইজ করা হয় নাই। নেক্সট পয়েন্ট, এটা আরবান এলাকার জন্য প্রেডিক্ট করছে, হাইট, ফ্রিকোয়েন্সি সবগুলো বলে দেওয়া হয়েছে, এবং ও একটা প্রেডিক্ট করার পরে সে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে ইউজুয়ালি আরবান এলাকায় কত ডিস্টেন্স কভার করে, কত ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখানে ফর এন স্পেসিফিক হাইট অফ বেস স্টেশন 200 মিটার অ্যান্ড মোবাইল অ্যান্টেনা হাইট অফ 3 মিটার্স। সো এখানে প্লট করা আছে কতটুকু পর্যন্ত, 100 মেগাহার্টজ থেকে 1920 অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স। ঠিক আছে, এবং সে এই ফর্মুলাটা বের করেছে যেখানে L 50 dB is equal to LF plus mu minus G ব্র্যাকেটে HT minus G ব্র্যাকেটে HRE minus G এরিয়া। এখন এই L50 বলতে কি বোঝায়, এখানে গ্রাফটা দেখাই। ওকে, এখানে যে গ্রাফটা দেখিয়েছে সাধারণত সে আমরা বলে দিচ্ছি যে এখানে ফ্রি স্পেস, তাই তো? সে একটা গ্রাফের মধ্যে দেখিয়েছে যে বিভিন্ন ট্রেনের, সো ইউজুয়ালি মিন হয় হচ্ছে কি কত, 100, 0 থেকে 100 এর মিন কত, 50। হ্যাঁ, এই 50টাকে সে এখানে দেখিয়েছে, এবং বিভিন্ন হাইটের কারণে যে গেইন, ঠিক আছে, সেটা এখানে আমি এখানে দেখালে সবচেয়ে ভালো হবে। এলএফটা কি, ফ্রি স্পেস প্রপাগেশন লস, লসটা প্লাস। তো এখানে আসলে বেসিক্যালি আমি কি করতেছি, এল দিয়ে কি বুঝাচ্ছি, লস কাউন্টিং করছি, তাই না? কোকোমোডো মডেলে আমরা কি করছি, প্রথমে হচ্ছে যে L50 মানে হচ্ছে 50th পার্সেন্টাইল, পার্সেন্টাইল মানে হচ্ছে কি যে মানে যে মিড পয়েন্ট। একটা যদি গ্রাফ থাকে, অর্থাৎ স্যার একজন জয়েন করতে চাচ্ছে, উনি ডিসকানেক্ট হয়ে গেছিল তো ক্লাস নিলে আসলে এটা অ্যাডমিট করানো ডিফিকাল্ট। ওকে, this is the midpoint, this is 50, this is 0, this is 100, right? Mid position এ লস কত, সো লস ইন 50 dB কত সেটা বের করতে গেলে সমস্ত লস গুলোকে সে এক জায়গায় যোগ করছে, আর তার সাথে মাইনাস করছে কি যত গেইন আছে, এবং গেইন গুলা কি কি সেখানে এখানে সে বলেছে যে এফ মানে হচ্ছে গিয়ে প্রপাগেশন লস ডিউ টু ফ্রি স্পেস, এফ মানে হচ্ছে কি ফ্রি স্পেস। সবাই একটু খেয়াল করবে এফ মানে কি, এটা বের করে ইজিলি বের করা যায়। এমইউ কি, median attenuation relative to free space in an urban area. So this is median attenuation, M দিয়ে median, A দিয়ে attenuation, U দিয়ে urban area. ঠিক আছে, it is related to the frequency and distance, is a function of frequency and distance. Next হচ্ছে গিয়ে gain, তিনটা gain আছে, একটা হচ্ছে গিয়ে height of the transmitter, ঠিক আছে, বেস স্টেশনের হাইট, ওটার গেইন, আর এটা হচ্ছে গিয়ে মোবাইল অ্যান্টেনার হাইট যেটা 3 মিটার আছে সেটার গেইন ফ্যাক্টর, আর একটা হচ্ছে গিয়ে এরিয়া এনভায়রনমেন্ট যেটা আছে সেই এনভায়রনমেন্টের স্পিকার অফ করো, ওকে।
আমরা যেটা আলোচনা করছিলাম, তাহলে আমরা এই ফর্মুলাটাকে সহজে মনে রাখতে পারবো না। L50dB is equal to LF plus mu। দুটো, একটা হচ্ছে কি লস ডিউ টু ফ্রি স্পেস, আর একটা হচ্ছে লস যেটা হচ্ছে কি অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন কি? is an attenuation factor। gain অ্যান্টেনা প্যাটার্নের সাথে ইট ইজ নট রিলেটেড, এই কথাটাই পরে বলছে। এখন আসি আমরা হচ্ছে গিয়ে হাউ টু ফাইন্ড দি গেইন। আমরা যদি গেইনের ফর্মুলা দেখি, প্রত্যেকটা গেইনের ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে শুধুমাত্র খেয়াল রাখতে হয় গেইন অফ মানে বেস স্টেশন হচ্ছে গিয়ে 20 dB per decade, whereas gain of the height of the receiver antenna, that is the mobile phone, তা হচ্ছে গিয়ে 10 dB per decade। এখন এখানে যদি দেখি এখানে কি হচ্ছে, এখানে বিভিন্ন on your left hand side অর্থাৎ x axis এ দেখা যাচ্ছে distance in kilometer as well as median attenuation দেওয়া আছে। আমাদের যদি ফ্যাক্টর বলে দেওয়া থাকে, আমরা যেখানে ফ্রিকোয়েন্সি এবং এটার মিক্স পাবো সেই জায়গাটাকে পয়েন্ট আউট করলে অটোমেটিক ভাবে আমরা AMU পেয়ে যাব। ফ্রিকোয়েন্সি এবং ডিসটেন্স আমাদের সবার জানা, এটা যদি আমরা বের করতে পারি অটোমেটিক ভাবে যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে সে ধরলাম এই বরাবর যদি বামে যাই তাহলে এটা 40 dB AMU হবে, ঠিক আছে? and there are some correction factors। এই কারেকশন ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন ট্রেনের জন্য দেওয়া থাকে। আমরা জি এরিয়া অটোমেটিক পেতে পারবো। যদি আমরা 1800 মেগাহার্টজ এ কাজ করি তাহলে এখানে এই সামওয়্যার এই জায়গায় পাবো, এবং তার মাইনাসটা হবে হচ্ছে গিয়ে 25 ডিবির মতো বা গিগাহার্টজ স্কেলে আসে। নেক্সট আসি হচ্ছে গিয়ে এটা আলোচনা করলাম। আচ্ছা, O'Connor model actually basically based on the measured data doesn't provide any analytical explanation। Analytical explanation বুঝো, মানে কোনটা বাড়লে কোনটা কমে এটা দেওয়া থাকে না, এটা অ্যানালিটিক্যালি দেওয়া থাকে। অ্যানালিটিক্যালি একটা বাড়িয়ে একটা কমিয়ে আমরা একটা ফিক্স করি যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এরকম পাওয়ার ট্রান্সমিট করি, রিসিভার এন্ডে যদি আমার এই ধরনের অ্যান্টেনা ব্যবহার করি যার মধ্যে কোরিলেশনটা কম থাকবে বা বেশি থাকবে, সেটাকে ব্যবহার করি আমরা শুধুমাত্র ভালো কাজ করতে পারবো, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল। বাট এটা একটা ফিক্স মডেল, একেবারেই ফিক্স করা, কোনো পাওয়ার বা কোনো কিছু এটাতে এফেক্ট করছে না। তোমরা কি আছো? জি স্যার। জি স্যার। হিমাদ্রি বলো, কি বলছি আমি? পড়বো না, পড়তে বলি নাই, কি বলেছি লাস্টে? স্যার মডেলটা নিয়ে বলছিলেন স্যার, মানে ওকুমুরা মডেলটা নিয়ে স্যার ডিসকাস করছিলেন। হ্যাঁ স্যার ওকুমুরা মডেল নিয়ে স্যার ডিসকাস মানে করছিলেন। কোথায় তুমি তুমি কোন জায়গা পর্যন্ত বুঝছো সেটা বলবে, কোথায় আসছো সেটা বুঝতে চেষ্টা করছি। লাস্ট কোনটা শুনছো? স্যার এই স্লাইডটাই স্যার মানে স্যার ফর মেনি সিচুয়েশন এইটা স্যার
মানে পড়ছিলেন কি সিচুয়েশন? স্যার ফর মেনি সিচুয়েশন যেটা এক্সট্রা মানে পলিউশন এটা স্যার মানে ডিসকাস করছিলেন। আমি তো আসি নাই, এক্সট্রাপোলেশন তো বলি নাই, বলেছি? নিশাত আছো? জারিন তাবাসসু? জি স্যার। বলো। আমি কি স্যার ওই যে দেখাচ্ছিলাম? স্যার ওই যে স্যার স্লাইডটা চলে গেছে স্যার, স্লাইডটা আমি তো অন স্লাইড করলে ইচ্ছা করে দিই নাই, স্লাইড অফ করেছি। ওকুমারা মডেলে ওখানে বলা ছিল যে এটা একটা মেজার্ড মানে ডেটা নিয়ে কাজ করে, অ্যানালিটিক্যাল কোনো এক্সপ্লেনেশন তো দেয় না। জানিনি, শুধু ক্লাসে ছিল মনে হচ্ছে। মাহফুজ বলো। স্যার হ্যালো, বলো। তোমরা যখন বেশি, আচ্ছা যে জায়গাটা ছিলাম সেটা বলি। আমার হচ্ছে কি যে আসলে বেসিক্যালি অ্যানালিটিক্যাল কাজটা সে করতে পারে না, একেবারে ফিক্সড ডেটার উপরে, মেজার ডেটার উপরে সে কাজ করে। ওর লিমিটেশন সেটা ক্লিয়ার। এটা ওকামোরা মডেলের লিমিটেশনসটা হচ্ছে গিয়ে মেজার ডাটার উপরে কাজ করে, অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারে না সে। আরেকটা কি বলছে, যখন অন্যান্য অনেক কিছু ভ্যালুস গুলোকে অ্যাড করো, এক্সট্রাপোলেশন করো, অর্থাৎ সেগুলোকে প্লট করো, ঠিক আছে? প্লট করো যখন, তখন দেখা যাবে যে এর ভ্যালুগুলো যে মেজার্ড রেঞ্জের মধ্যে থাকার কথা সেটা না দেখিয়ে আরো অন্য কিছু দেখাচ্ছে। মানে ওর ফিক্সড ডেটার উপরে যদি তুমি কাজ না করো, তুমি যদি একটু সিচুয়েশন ভ্যারি করাও, সাথে সাথে সেটা ডিফারেন্ট রেজাল্ট দিবে। বুঝতে পারছি লিমিটেশনস। বাট এখানে বলতেছে ওকুমুরা মডেলটা খুব ভালো কাজ করে যখন কোন একটা ম্যাচিউরড সেলুলার মোবাইল ফোনে তুমি যখন কাজ করো, অর্থাৎ তুমি জানো যে এখানে এটা অনেকদিন 4 বছর 5 বছর ধরে কাজ করছে, এখানে কোনো ধরনের সমস্যা নাই, প্রপাগেশনটা মোটামুটি ফিক্সড, কোনো ধরনের চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে বেশি বেশি ঘূর্ণিঝড়ও হয় না, নর্মাল ওয়েদার ডে নাইট, বছরে যে সময় যেরকম করে কমিউনিকেশন হওয়ার কথা সেরকম হয়, এবং অ্যান্টেনা হাইটেরও কোনো চেঞ্জ হয় না, জনগণ যেখানে আছে যারা কমিউনিকেট করে তারাও ঠিক আছে। সুতরাং সেই সব জায়গার জন্য এটা একটা ভালো মডেল, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে এটা প্র্যাকটিক্যাল এবং একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে জাপানের জন্য, ঠিক আছে? এবং এটা হচ্ছে গিয়ে ভালো মডেল ফর আরবান বাট নট গুড ফর রুরাল এরিয়া, fairly good for urban and suburban but not good for rural area. এবং এটা একটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, স্লো রেসপন্স টু র্যাপিড চেঞ্জেস ইন টেরেন, অর্থাৎ ফেডিং যে আমরা করি, ফেডিং ফাস্ট ফেডিংটা এটাকে রেসপন্স করতে পারে না। ফাস্ট ফেডিং হয় হচ্ছে গাড়ি যখন চলে, অর্থাৎ আরবান এলাকায় এটার যে একবারে স্পেসিফিক দেওয়া আছে যে এত গতিতে চললে এরকম হবে, ওটা যদি একটু ফ্লাকচুয়েশন করে তখন সেটাকে যদি র্যাপিড চেঞ্জ হয় তাহলে সে ভালো রেজাল্ট দেয় না। তার ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 10 ডিবি থেকে 14
ডিবি। নেক্সট হচ্ছে হাতা মডেল। হাতা মডেলটা কিভাবে করে আসছে, এও কিন্তু এমপিরিক্যাল স্টাডিজ করছে। এমপিরিক্যাল মানে কি জানো, বলছি না আমরা এর এ কিন্তু ওকুমুরার উপরে একটু বেশি কাজ করেছে, মানে ওকুমুরা কাজ করার পরে হাতা কাজ করেছে। হাতা কাজ করার সময় সে বলছে যে তার যেসব জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সে স্পেসিফিক করার চেষ্টা করেছে। এই যে ইফ ইউ লুক টুয়ার্ডস দি ফর্মুলা, এখানে ছিল কত, এলএফ ছিল, তাই না? জি স্যার। ও এলএফটাকে কোয়ান্টিফাই করার চেষ্টা করেছে। ও কি করছে, এখানে কি ফ্যাক্টর ছিল, এএমইউ, এটা এটা কি ছিল, এটা ছিল কি এলএফ ছিল না, এটা Yes, sir. এটা কি ছিল Yes, sir. এমইউ। আর এসটি এইচআরই, আরেকটা কি ছিল, এরিয়া। এরিয়া, জি এরিয়া। জি এরিয়াকেও স্পেসিফাই করেছে প্লাস এবং মাইনাসের মাধ্যমে। অর্থাৎ এটা গেইন হিসেবে কাজ করছে, এটা লস হিসেবে কাজ করছে। এটা লস, এটাও লস, এটাও লস, এটা গেইন, এটা গেইন। ঠিক আছে? সো এখানে কিন্তু স্পেসিফিক আসছে, ও আরো কোয়ান্টিফাই করার চেষ্টা করেছে, মোর অ্যাকুরেট করার চেষ্টা করেছে। and he has presented this one for urban area as a standard formula. ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এখন যে কোনো জায়গায় নেটওয়ার্কে কাজ করতে চাও, তাহলে বেসিক্যালি হাতার ওই জিনিসটাকে নিয়ে তুমি কাজ করছো। একটা টাওয়ার বসাতে যাচ্ছ, তাহলে সেখানে কিরকম কাজ করবে, প্রপাগেশন লস গুলো কিভাবে করে হিসাব করব, তখন তুমি হাতার এই কাজগুলো কনসাল্ট করবা। এফসিটা কি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাই না? আমার জন্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 900 অথবা 1800 অথবা 2100, 1900 বা 2100। ঠিক আছে? আর এখানে সে একেবারে স্পেসিফিক করে দিচ্ছে যে 3 ফিট থেকে 30 ফিট একটা মানুষ বিভিন্ন হাইটে দেওয়া থাকবে। এখন এইটাই হয়ে গেছে সমস্যা। আমরা যখন হাই রাইজ বিল্ডিং এ থাকি তখন হাতা মডেল কাজ করবে না। আমি বুঝতে পারছি জিনিসটা? শরুফা আছো? জি স্যার। হ্যাঁ, কি বলছি? স্যার হাই রাইজ বিল্ডিং এ হাতা মডেলটা কাজ করবে না, এটা সম্ভবত রুরাল এরিয়াতে ভালো কাজ করবে। না, এটা আরবান এলাকায় কাজ করবে, বাট হাই রাইজ না। অর্থাৎ এই দেখো, ওর রেঞ্জ কিন্তু এফেক্টিভ রিসিভার রেঞ্জ হচ্ছে কি মাত্র 10 ফিট, 10 মিটার, মানে 30 ফিট, মানে দোতলা তিনতলা বিল্ডিং পর্যন্ত। তো সেক্ষেত্রে আরো কোনো মডেলের সাথে অ্যাডাপ্ট করে সাধারণত কাজগুলো করা হয়। আমরা এটা বলতেছি একটু পরে। ঠিক আছে? এটা আমরা জেনে রাখলাম। ওকে, নেক্সট। এটা কিভাবে করে বের করে সেই ফর্মুলাটা দেওয়া আছে। স্মল টু মিডিয়াম সাইজের জন্য কিরকম হবে কারেকশনস, লার্জের জন্য কিরকম হবে সেটা কারেকশন দেওয়া আছে, ইনক্লুডিং দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এফসি মানে কি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি না? এফসি মানে কি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কার, কত? সেলুলারের জন্য 900, 1800, 1900, 2100। ঠিক আছে? বোঝা গেছে? অর্থাৎ এই দেখো, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব যখন 900 বলবো। একটু ভুল উঠেছে।
এখানে তো ফর্মুলা ভুল হয়েছে জায়গাটায়, এটা গ্রেটার দেন হবে, বুঝছো? সরি, এটা টাইপো। এটা হবে হচ্ছে গিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু, নট লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে? আদারওয়াইজ তো একই জিনিস হয়েছে, একই জিনিসই বলতেছিলাম আমরা। এটা ডিটেল এক্সপ্লেনেশন তোমাদের র্যাপোর্টের বইয়ের মধ্যে আছে, কারেকশন তোমরা করে নাও। ওকে, সাবার্বান আরবান এলাকার জন্য যে হাতা মডেল ফর্মুলা যেটা আছে সেটা মডিফাইড হয়েছে এবং মডিফাইড ফর্মুলাটা কি? ঠিক আছে, সো ওপেন রুরাল এরিয়ার জন্য, সাবআরবান এরিয়ার জন্য আলাদা করে ফর্মুলা দেওয়া আছে। সো এখানে কি বলেছে, although Hata's model doesn't have any of the path specific corrections which are available in Okumura's model, the above expression have significant practical value. ঠিক আছে, repetition of Hata model compare very closely with the original Okumura model as long as distance exceeds 1 kilometer. Distance যখন 1 কিলোমিটারের কম হবে তখন এটা কাজ করবে না তেমন ভালোভাবে। So it is well suited for large cell mobile system, not PCS, which has in order of 1 kilometer radius. So যখনই আমরা ছোট জায়গায় আসবো তখন ওয়ালফিশ বার্টনি মডেল ইউজ করব। কি ইউজ করব? সবাই একবার উচ্চারণ করো, ওয়ালফিশ বার্টনি, ওয়ালফিশ এন্ড বার্টনি, বার্টনি, ওয়ালফিশ বার্টনি, ওয়ালফিশ বার্টনি মডেল। এটা হচ্ছে গিয়ে রুফটপ বিল্ডিং হাইটস এর জন্য ব্যবহার করা হয়। এটা 1988 এ বেসিক্যালি প্রেডিক্ট করছে এবং সেই ফর্মুলা গুলো এখানে লিখেছে, রাইট? আরটিএস মানে হচ্ছে গিয়ে এলও রিপ্রেজেন্ট ফ্রি স্পেস লস, আরটিএস মানে হচ্ছে গিয়ে রুফ স্ট্রিট, রুফটপ টু স্ট্রিট লস হয় ডিফ্লেকশন এন্ড স্ক্যাটার, সেই লসটাকেই করে। এবং এলএমএস মানে হচ্ছে গিয়ে লস ডিউ টু মাল্টি স্ক্রিন ডিফ্লেকশন লস। এখন সারি সারি অনেক বিল্ডিং থাকে, তাই না? রোজ অফ বিল্ডিংস বলতে বোঝাচ্ছে আমরা অনেকগুলো সারি সারি বিল্ডিং দেখে থাকি এবং এই বিল্ডিং গুলোকে লস গুলোকে প্রেডিক্ট করার জন্য এই ফরওয়ার্ডে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু আইকিউ আর রিসিভ করেছে অ্যাজ IMT 2000 স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটিস। তোমাদের কথা শোনা যাচ্ছে, কে বলছো? মাইক্রোফোন অন আছে। সিগন্যাল পেনিট্রেশনের ব্যাপারে এখানে একটা আলোচনা করা হয়েছে। দি সিগন্যাল স্ট্যান্ড রিসিভ ইনসাইড এ বিল্ডিং ডিউ টু অ্যান এক্সটার্নাল ট্রান্সমিটার is important for wireless system that share frequencies with neighboring buildings or with outdoor systems. As with propagation measurement between the floors, it is difficult to determine exact models for penetration as only a few number of experiments have been published and they are sometimes difficult to compare. However, some generalizations can be made from the literature. অর্থাৎ বলতেছে আমরা
যতই চেষ্টা করি না কেন পেনিট্রেশনের ভ্যালুটা বের করতে, সবাই সেরকম ভাবে কাজ করতে পারে নাই। এবং যতক্ষণ পর্যন্ত এই বইগুলো লেখা হয়েছে, সিগন্যাল স্ট্রেংথ ইনসাইড দ্য বিল্ডিং ইনক্রিজেস উইথ হাইট, এই কথাটা তারা রিপোর্ট করেছে। বাট এটা ইনক্রিজ করে তখনই যখন তোমার টাওয়ার থাকে। যদি টাওয়ার না থাকে কাছাকাছি, it doesn't increase. It has to follow the method of কি বলো, এই ওয়ালফিশ বার্টনি মডেল যেটা আছে, সেই মডেলটাকেই ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে এই এক্ষেত্রে। ঠিক আছে, হায়ার ফ্লোরে line of sight may exist, causing a stronger incident signal at the exterior wall of the building. এবং এরা এই যে কাজগুলো করেছে সেগুলোর একটা প্যাটার্ন বলে দিয়েছে। এবং বিভিন্ন সময় দেখা গেছে পেনিট্রেশন, ইট ইজ আমাদের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা হচ্ছে 900 মেগাহার্টজ, 1800 এবং 2300, 2600। তাহলে আমাদের ডিবি লস কত? 900 জন্য 12.2, 1800 জন্য 13.4 এবং 2300 জন্য 12.8। বাট এই ফ্রিকোয়েন্সিটা আমার দরকার নেই এখন, বুঝতে পারছি? দিস ইজ নট রিকোয়ার্ড, দিস ইজ নট রিকোয়ার্ড। ওকে, প্রতি ফ্লোরে কতটুকু ডিবি লস হয় সেটা বের করেছে। এটা হচ্ছে 1 ডিবি পার ফ্লোর, গ্রাউন্ড লেভেল থেকে 15 ফ্লোর পর্যন্ত। বাট এখানে একটা জিনিস চলে আসে, সেটাকে বলা হচ্ছে কি শ্যাডোইং এফেক্ট। শ্যাডোইং এফেক্ট অফ দি অ্যাডজেসেন্ট বিল্ডিং। আমরা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যদি কাছাকাছি থাকে তাহলে সেটা শ্যাডোইং এফেক্ট হয় এবং এই পেনিট্রেশন লসটাকে ইনক্রিজ করে। সো বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে বের করেছেন। কেউ বলেছেন 1.9, কেউ বলেছেন 2 ডিবি। ঠিক আছে, যেমন 87-এ মানি বলেছেন এই কথাটা, আর এটা হচ্ছে কি 87-এ লিভারপুল বলেছেন। আমরা হচ্ছে কি তখন এক্সটেন্সিভ স্টাডি হয়েছে, এক একজন এক এক বিল্ডিং এর উপরে এক্সপেরিমেন্ট বলেছেন না 9 তলা পর্যন্ত গেলে আমার 2 ডিবি লস হয়। ঠিক আছে, এখন মেটালিক টিন কতটুকু করে না করে এখানে বলা আছে। এখানে বিভিন্ন এইগুলো আমরা করে নিতে বলবো, কারণ এগুলো বাকিগুলো যতগুলো পথ আছে সেগুলো সবগুলো হচ্ছে গিয়ে মানে লার্জ স্কেল প্রপাগেশনের জন্য বলা আছে। এখন আমরা ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দি স্মল স্কেল ফেডিং আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার মাল্টিপাথ প্রপাগেশন। এটা কে পড়বে? সানজিদা খাতুন। সানজিদা আছো? জি স্যার, আসি। পড়ো। মাল্টিপাথ প্রপাগেশনটা বলো।
মাল্টিপাথ প্রপাগেশন কার জন্য? স্মল স্কেল ফেডিং এর জন্য। জি স্যার। The presence of reflecting object and scatters in the channel. Scatters na, scatterers. Scatterers in the channel creates a constantly changing environment that dissipates the signal energy in amplitude, phase, and time. কি বলছে এটা বলো? এর আগে আমরা অ্যামপ্লিটিউড, ফেজ এন্ড টাইম বলেছি। ওখানে বলেছিলাম একটা শব্দ কি? পোলারাইজেশন। ঠিক আছে, নেক্সট। জি স্যার। These effects result in multiple versions of the transmitted signal that arrive at the receiving antenna, displaced with respect to one another in time and spatial orientation. Spatial orientation মানে কি? পোলারাইজেশন। ঠিক আছে জি স্যার। স্পেশাল মানে হচ্ছে কি তার যে অ্যাঙ্গেল যেগুলো হচ্ছে সেই ওরিয়েন্টেশনের জন্য, এবং ডিফারেন্ট টাইমে সে গিয়ে এসে পৌঁছাচ্ছে। আফরিন বলো, আফরিন আল জান্নাত। নেক্সট। আচ্ছা আফরিন, আমির আছো? আমির বলো। স্যার আফরিন আছি, বাট হচ্ছে স্যার আফরিন আমরা তিনজন আছি স্যার। কোন আফরিনকে বলছিলেন? যে কোনো আফরিন শুরু করলে তো হয়। জি স্যার। এখন আফরিন 1 2 3 করতে হবে তোমাদের। না স্যার, একদিন হচ্ছে বলছিলেন কোন আফরিনকে রাখছিলাম, পরে আমি স্যার রেসপন্স করছিলাম, পরে বললেন যে এই আফরিন না এই আফরিন, এই জন্যই স্যার জিজ্ঞাসা করলাম। ওকে বলো। স্যার এই ফ্যাক্টরস অফ ইনফ্লুয়েন্সিং স্মল স্কেল ফেডিং, এটা কি স্যার এক্সপ্লেন করতে হবে? আমি তোমাকে বলছি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্মল স্কেল ফেডিং, এটা পরেরটা পড়ো। The random phase and amplitude of the different multipath components cause fluctuations in signal strength, hereby inducing small scale fading, signal distortion, or both. কি বলছে এটা? যেহেতু এখানে কি হচ্ছে, এখান থেকে যখন একটা সিগন্যাল বেরোচ্ছে তখন সে বিভিন্ন পথে এসে আসছে, তাই তো? তো এটা র্যান্ডম ফেজ আছে, র্যান্ডম অ্যামপ্লিটিউড আছে, এবং মাল্টিপাথ কম্পোনেন্টস আছে। যার কারণে এটা এখানে যে রিসিভ সিগন্যালটা আসবে ইট ইজ ফ্লাকচুয়েটিং। কখনো স্ট্রেংথ বেশি আসবে, কখনো বড় হবে, তখন নিচে চলে যাবে, আবার আসবে। তো এটা কি করছে? এটা ইনডিউস করছে স্মল স্কেল ফেডিং এর জন্য, ডিস্টরশনের জন্য। হয় স্মল স্কেল ফেডিং হতে পারে, অথবা ডিস্টরশন হতে পারে, অথবা দুটোই হতে পারে। ডিস্টর্টেড মানে হচ্ছে কি কথাগুলো আমরা ঠিক মতো করে শুনতে পারবো না, অর্ধেক শুনবো, কিছু শুনবো, কিছু শুনবো না, কেটে কেটে যাবে স্যার সিগন্যাল, কেটে কেটে যাবে। রাইট, ওকে নেক্সট বল। Multipath propagation often lengthens the time. মানে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়। Okay sir, the time required for the baseband portion of the signal to reach the receiver, which can cause signal smearing.
স্যার এটার মানে মিনিং কি স্যার? পড়ে যাও। ডিউ টু ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। একটার মধ্যে যখন একটা সিগন্যাল ঢুকে যায়, বেসব্যান্ড সিগন্যালকে ডিসপার্স করে। এটা কি করে? যখন মাল্টিপাথের কারণে লেনদেন হয় হচ্ছে কি তোমার প্রোপাগেশনটা, সো বেসব্যান্ডটাকে যখন সে বাড়াতে চেষ্টা করে, আসলে একটা সিগন্যাল গিয়ে আরেকটার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? এবং যখনই ঢুকে যায় তখন সিম্বল, যখনই তোমার বেসব্যান্ডের ইন্টারফারেন্সটা হয় স্যার, ইন্টারফারেন্স হয়, ইন্টার সিম্বল স্মিয়ারিং মানে হচ্ছে কি ঢুকে যাওয়া, মানে তুমি তার মধ্যে ওর জায়গায় ঢুকে গেছে, ওভারল্যাপ করা স্যার আর কি। হ্যাঁ, কি বলে ওভারল্যাপ করা। জি স্যার। ইন্টারসেপ্ট ইন্টারফারেন্স। জি স্যার বুঝছি। এক নাম্বার বলছিলাম মাল্টিপাথ, দুই নাম্বার হচ্ছে কি স্পিড অফ দ্য মোবাইল। জি স্যার, আমি পড়বো নাকি স্যার অন্য সমস্যা আছে? না স্যার। পড়ো। Speed of the mobile. The relative motion between the base station and the mobile results in random frequency modulation due to different Doppler shifts on each of the multipath components. Next. Doppler shift will be positive or negative depending on whether the mobile receiver is moving toward or away from the base station. বোঝা যাচ্ছে তাই না? প্লাস হবে না মাইনাস হবে সেটা বোঝা যাবে যদি তুমি সামনে যাও তাহলে প্লাস হবে, যদি পিছনে যাও অ্যাওয়ে ফ্রম দি স্টেশন হয় তাহলে সেটা নেগেটিভ হবে। নেক্সট। Speed of surrounding objects. If objects in the radio channels are in motion, they induce a time varying Doppler shift on multipath components. If the surrounding objects move at a greater rate than the mobile, then this effect dominates the small. Example বলো, example দাও। জি স্যার। একটা এক্সাম্পল বলো। হাই স্পিড ট্রেনে যাচ্ছ, তুমি গাড়িতে যাচ্ছ, তাহলে দুজনই নড়তেছে তাই না? জি স্যার। ও যদি উপর দিয়ে যায় এবং তুমি যেটা থাকো এবং সেই অবজেক্টে যদি তোমাকে ফিডিং এর জন্য কন্ট্রিবিউট করে তাহলে স্পিড অফ দি সারাউন্ডিং অবজেক্ট ইজ অলসো এ কনসিডারেশন ফর Doppler shifts. Next. Otherwise, motion of surrounding objects may be ignored and only the speed of the mobile need be considered. Considered. জি স্যার। Considered. জি স্যার। কি বলছে? আদারওয়াইজ বলছে যে হচ্ছে স্যার এখানে সারাউন্ডিং স্পিড যদি স্লো থাকে তাহলে এটাকে ইগনোর করা হয়, যদি হাই স্পিড হয় তাহলে শুধুমাত্র ওটাকে কনসিডার করা হয়, আদারওয়াইজ স্লো থাকলে আমরা শুধু মোবাইল স্পিডটাই কনসিডার করব। এখানে একটা শব্দ আছে কোহেরেন্স টাইম, তাই না? জি স্যার, কোহেরেন্স টাইম এখানে একটা ওয়ার্ড আছে। এটা চ্যাপ্টার 5 এ আছে, ঠিক আছে? এটা হবে না, সরি, স্ট্যাটিক হবে। স্ট্যাটিকনেস মানে কি? স্যার স্ট্যাটিকনেস মানে হচ্ছে কি, স্ট্যাটিক মানে কি স্থির। কোহেরেন্স টাইম ডিফাইন্স দি স্ট্যাটিকনেস মানে স্থিরনেস অফ দি, মানে স্থিরতা নির্ণয় করবে অফ দি চ্যানেল, এন্ড ইট ইজ ডাইরেক্টলি ইম্প্যাক্টেড বাই দি ডপলার শিফট। অর্থাৎ একটা জায়গা থেকে নরমালি কোহেরেন্স টাইম হচ্ছে কি যে সময় তোমার এই তুমি যে কথাটা বলতেছো, যে সময় তুমি কমিউনিকেট করতে যাচ্ছ সেই সময়টাকে বলতেছি, সেইটা সময়টা স্টিকনেস কতটুকু ধরে তুমি সেই কথাটা বলতেছো, তোমাকে চ্যানেল টাইম দিচ্ছে, ঠিক আছে?
তাহলে কি কি পয়েন্ট আসলো? স্যার এখানে the transmission bandwidth of the channel signal. ওকে নেক্সট বলো। If the সুবাইয়া জাহিন আছো? ইয়েস স্যার আছি। মারজান আছো? জি স্যার আছি। রুবাইয়া এরপর ফার্স্ট স্লাইড পড়ার পর তুমি পড়বা। রুবাইয়া পড়ো। জি স্যার। স্যার পড়বো? পড়ো। The transmission between of the signal. If the transmitted radio signal bandwidth is greater than the bandwidth of the multiple channel, the received signal will be distorted. But the received signal strength will not fade much over a local area. The small scale signal fading will not be significant. As will be shown, the bandwidth of the channel can be quantified by the coherence bandwidth, which is related to the specific multipath structure of the channel. কি বলছে? তুমি যে রেডিও অ্যাপটা পাঠাচ্ছ সেটা যদি মাল্টিপাথ চ্যানেলের থেকে বড় হয় তাহলে কি হবে? ডিস্টর্টেড হবে। জি স্যার। এটা লিখতে পারবে এগুলো তোমরা? স্যার আমাদের মানে আমাদের ভাষায় করে লিখতে পারবো স্যার, মানে এভাবে ভাষায় তো লিখতে হবে না, তোমার ভাষায় লিখলে তোমার ভাষায় মার্কস পাবা, এটা 4 এর নিচে আর কি। ঠিক আছে, তোমার ভাষায় লিখলে তো তুমি টার্মগুলো স্যার মনে থাকে না স্যার, পড়লে যতই পড়ি স্যার একদিক দিয়ে পড়লে আরেকদিক দিয়ে ভুলে যাই স্যার। আর টেকনিক্যাল পড়াশোনা কিন্তু পড়বো হচ্ছে গিয়ে ওই সোশ্যাল সায়েন্সের মতো নাকি? স্যার সায়েন্স করবেন কিন্তু স্যার আর্টসের মতো বুঝাই দিবেন। আমি টেকনিক্যাল টার্ম বলবো না, মাল্টিপাথ চ্যানেল বলবো না, ব্যান্ডউইথ বলবো না, কিন্তু আপনি আমাকে স্যার মার্কস দিয়ে দিয়েন, এটাতে বড় হয়, বিগার স্মলার এসব শুধু ইউজ করবো নাকি? এখানে কিওয়ার্ড গুলো কি আছে? এই সিগন্যাল, রেডিও সিগন্যালটা আমরা পাঠিয়েছি, সেটার ব্যান্ডউইথ যদি মাল্টিপাথ চ্যানেলের ব্যান্ডউইথ থেকে বড় হয় তাহলে এটা ডিস্টর্টেড হবে। কোনটা ডিস্টর্টেড হবে? রিসিভ সিগন্যালটা, কিন্তু এটা ফেড আউট হবে না। এই সিগন্যাল স্ট্রেঞ্জ যেটা রিসিভ করছে সেটা ফেড আউট হবে না, কারণ পরে লোকাল এরিয়া বলতেছে যে স্মল স্কেল উইল নট বি সিগনিফিকেন্ট, এখানে সিগনিফিকেন্ট হবে না। অ্যাজ উইল বি শোন, ব্যান্ডউইথ অফ দি চ্যানেল ক্যান বি কোয়ান্টিফাইড বাই দি কোহারেন্স ব্যান্ডউইথ। এখানে একটা টার্ম হচ্ছে কি কোহারেন্স ব্যান্ডউইথ। একটা কোহারেন্স ব্যান্ডউইথ, আর একটা হচ্ছে কি এর আগে বললাম কোহারেন্স, কি বলেছিলাম? টাইম, কোহেরেন্স টাইম, টাইম কোহারেন্স ব্যান্ডউইথ। এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝে থাকি তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে নেক্সট, আর দুটো স্লাইড আছে স্যার এটা কি আমি করব? নেক্সট মারজান। The coherence bandwidth is a measure of the maximum frequency difference for which signals are still strongly correlated. For which, তুমি পড়তে হবে তোমাকে, is a measure of maximum frequency difference for which signals are still strongly correlated. Yes, sir. If the মানে transmitted যতক্ষণ signal পর্যন্ত ওরা একসাথে থাকে, কোরিলেটেড থাকে, অ্যামপ্লিটিউড নিয়ে একসাথে থাকে, তারপরে আস্তে আস্তে করে ফেড আউট হয়ে যায়, কমে যায়, যতক্ষণ পর্যন্ত একসাথে থাকে সেটাকে বলতেছি আমরা কোয়ারেন্স ব্যান্ডউইথ। Yes, sir. If the transmitted signal has a narrow bandwidth as compared to the channel, the amplitude of the signal will change rapidly, but the signal will be distorted in time. Will change rapidly. জি স্যার। আমরা বলছি যে অ্যামপ্লিটিউড
চেঞ্জ হবে কিন্তু সিগন্যাল ডিস্টর্টেড হবে না। অর্থাৎ ছবিটা দেখো, এরকম সিগন্যাল ছিল, এটা যদি হয় তাহলে এরকম ডিস্টর্টেড হয়ে এরকম ভাবে রিসিভ করছে। সো এটার অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, তাই না? প্রতি মুহূর্তে এটা তো অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে টাইম, রাইট? যদি এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, এটা 2 অ্যাক্সিস। আমার সিগন্যালটা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু আমি পেলাম কি এরকম করে করে এরকম ভাবে রিসিভ করলাম। সিগন্যাল কি ঠিক মতো পেয়েছি? অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, কিন্তু ও কি করে রিজেনারেশন দিয়ে আবার থেকে করে এই ফর্মে নিয়ে আসতে পারে। ঠিক আছে? ন্যারো ব্যান্ডউইডথের ক্ষেত্রে যদি পাঠানো হয়, সিগন্যাল অ্যামপ্লিটিউড চেঞ্জ করে র্যাপিডলি, কিন্তু ডিস্টর্ট করে না উইথ রেসপেক্ট টু টাইম। নেক্সট পড়ো। স্যার এটা কি আমি পড়বো? হ্যাঁ। Thus, the statistics of small-scale signal strength and the likelihood of signals smearing appearing over small-scale distance are very much related to the specific amplitude and delays of the multiple channel, as well as bandwidth of the transmitted signal. Bookish language, follow. বুঝাও। এখানে দুটো শব্দ হচ্ছে কি টেকনিক্যাল টার্ম। এক নাম্বার হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স, আর এটা হচ্ছে লাইকলিহুড। ঠিক আছে? আমরা যে কোনো সিগন্যালকে যখন রিসিভ করি তখন আমরা হয় একে এস্টিমেট করি আর না হলে ডিটেক্ট করি। ঠিক আছে? সো ডিটেকশন or estimation, এই দুটোর কাজ আছে। সো লাইকলিহুড যখন হয় তখন আমি কি করতেছি? এস্টিমেট করছি, রাইট? লাইকলিহুড যেমন ডিজিটাল সিগন্যাল ক্ষেত্রে ম্যাক্সিমাম লাইকলিহুড এমএল মেথড আছে। সো এগুলোর মাধ্যমে আমরা সাধারণত স্পেসিফিক চ্যানেলের জন্য, অ্যামপ্লিটিউডের জন্য, ডিলের কারণে আমরা সেই যতই হোক না কেন সেটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। ছোট ছোট ডিস্টেন্সে যদিও সে একটা সিগন্যাল আর একটা সিগন্যালের সাথে ঢুকে যাচ্ছে, কিন্তু ইন্টারসিম্বল এটাকে আমরা ধরে নিচ্ছি যে অপর এন্ডে থ্রু ডিটেকশন মেথড অ্যান্ড বিট এরর রেট কে ঠিক মতো করে ব্যবহার করে আমরা ডিটেকশন করতে পারছি। ক্লিয়ার? ওকে, নেক্সট। What is it? Thank you. Thank you. Okay. আমরা তাহলে আজকে চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 মোবাইল রেডিও প্রপাগেশনের লার্জ স্কেল এবং মিডিয়াম স্কেল এটা পড়লাম, যার মধ্যে লার্জ স্কেলের ক্ষেত্রে আমরা ওকুমুরা, হাতা, ওয়ালফিশ এন্ড বার্টনি মডেল আলোচনা করেছি, আর এই জায়গায় ফ্যাক্টর গুলোকে আলোচনা করেছি। প্রত্যেক স্লাইডের সিআর প্রত্যেক ক্লাসের এগেইনস্টে তোমরা যদি কোয়েশ্চেন রেডি করো, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। এবং পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আমরা যা পড়ানো হয় শুধু সেটা থেকে প্রশ্ন আসে না,
সেটা ক্লাস টেস্টে হতে পারে, কিন্তু নট ইন দ্য ফাইনাল। আমরা প্রত্যেকটা স্লাইডের এক কোশ্চেন রেডি করে আপনাকে দিব স্যার। স্লাইডের থেকে প্রশ্ন তৈরি করে দিতে পারো আমাকে, ডে ওয়াইজ দাও, ঠিক আছে? তো আমাকে দিলে যেটা হবে যে সেটা হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন, বাট পরীক্ষার প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি তুমি যেভাবে এক্সপেক্ট করছো সেভাবে আসবে না। আমাদের এবার পরীক্ষাটা মনে হয় অফলাইনে হবে স্যার, সেক্ষেত্রে স্যার যদি আপনার কোশ্চেনগুলো মার্কিং করে বা শর্ট আকারে সাজেশন দেওয়া যায় তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হতো স্যার। বুঝি নাই। আমাদের পরীক্ষা তো এবার অফলাইনে হবে স্যার। অবশ্যই, হ্যাঁ। সেক্ষেত্রে যদি স্যার আপনার সাবজেক্টের কোশ্চেনগুলো আমরা এক জায়গায় করে বা একটা শর্ট লিস্টেড আমি তো অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্ট কোশ্চেন গুলোকে কনফার্ম করো যেটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তোমাদের কোশ্চেন যেগুলো দিয়েছো তোমরা তো জানো যে এটা ঠিক লিখেছো না, মানে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিছে এই জন্য পুরো টোটাল করছো, টোটাল পুরো করবা, হোল কোর্স একসাথে ডুববা। স্যার আমাদের মিডটাও তো রিভিউ হবে না স্যার ফাইনালের জন্য? হ্যাঁ, মিড টার্মের আগে যে আমরা করেছি স্যার ওটা রিভিউ হবে ফাইনালে? মিড টার্মের কি বুঝি নাই স্যার মিডে স্যার ফাইনালের যে সিলেবাসটা এটা মিডে থাকবে কিনা? পুরো বই সিলেবাস থাকবে যতটুকু আছে, এর মধ্যে কতটুকু ডিসকাস করবো। মিডে যেসব প্রশ্ন আলোচনা করেছি কিছু প্রশ্ন হয়তো বা রিপিটেশন আসবে, বাট ম্যাক্সিমামে আসবে না, রিপিট করা হবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম রিপিট করা হবে না, কিছু হয়তো রিপিট করা হবে। আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, বাট মূল জিনিসটা আমাদের জানা দরকার যে